নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। এত দেরিতে গল্প আনার জন্য প্রথমেই সকলের থেকে ক্ষমা চেয়ে নেব। আসলে শারীরিক অসুস্থতা, বিশেষ করে গলাটা অত্যন্ত খারাপ থাকার কারণে আপনাদেরকে গল্প শোনাতে পারিনি। যদিও গলা এখনো সম্পূর্ণরূপে সেরে ওঠেনি, তবুও আর দেরি তো করা যায় না। এই গল্প শোনানোটা অনেকটা অক্সিজেন নেওয়ার মতো। আপনাদেরকে গল্প শোনাতে না পেরে যেন সেই অক্সিজেনটাই নিতে পারছিলাম না। তাই সমস্ত বাধা বিপত্তিকে পাশে রেখে কষ্ট করে হলেও আপনাদের জন্য আজ আবার হাজির হলাম একটা হাড় হিম করা গল্প নিয়ে। আজকে আপনারা শুনবেন রতন চক্রবর্তীর কাহিনী অবলম্বনে লালসা। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনবেন লালসা। ঘুটঘুটে অন্ধকার রাত। আকাশ জুড়ে যখন তারার মেলা বসে তখন চারিদিকের সবকিছু আবছা হলেও দেখা যায়, কিন্তু আজ আকাশে তারাদের দেখা নেই। এতক্ষণ একটা গুমোট ভাব ছিল, সেটাও এখন হঠাৎ করেই শুরু হওয়া দমকা বাতাসে কেটেছে। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে হাত দশেক বিস্তৃত এক দীর্ঘ রাস্তায় আজ কোনো জনমনীষী নেই। অন্যদিন রাস্তায় একটা দুটো গরুর গাড়ির দেখা মেলে। টিমটিমে হ্যারিকেন জ্বালিয়ে ক্যাঁচ কোঁচ শব্দ করে রাস্তা বেয়ে যায় তারা। আজ তাদেরও দেখা নেই। সে পথ ধরে মদন একলাই চলেছে। নানা রকম ভাবতে ভাবতে সে ইলিশ মাছ ঝোলানো দড়িটা শক্ত করে ধরল। অপর হাতে টর্চ জেলে দ্রুত পথ চলতে থাকল। ইতিমধ্যে বাতাসের তীব্রতা বেড়ে গিয়েছে অনেক গুণে। তার কাঁধের গামছাটা বারবার উড়িয়ে নিয়ে যেতে চাইছে। মদনের বয়স 14 কি 15 হবে। তবে সে গ্রামের ছেলে, বয়স যাই হোক না কেন, সাহস তার ভরপুর। আর সেই সাহসে ভর করেই মাঝে মাঝেই টর্চের আলোটা পথের পাশের জঙ্গলের ওপর ঘুরিয়ে নিচ্ছিল সে। বাবার সাথে মদন আজ গিয়েছিল ঝাউডাঙ্গার হাটে। হাটে গিয়ে শুনল সেখানে নাকি আজ যাত্রাপালা হবে। বাইরে থেকে শিল্পীরা আসছে। একেবারে হই হই কাণ্ড। তার বাপ শিবেন দলুইয়ের এসব ব্যাপারে আবার ভয়ানক আগ্রহ। আজ এমন একটা লোভনীয় খবর শুনে সে যে আটকে যাবে তা মদন জানত। হলোও ঠিক তাই। হাট থেকে কেনা বড় ইলিশ মাছটা মদনের হাতে ধরিয়ে দিয়ে তার বাপ বলল, মদন বাপ, তুই বাড়ি যা। তোর মায়েরে কবি আমি রাইতে যাত্রাপালা দেখা কাল সকালে বাড়িতে আসবো। কত হাটুরে লোক বাড়ি ফিরবো, তাগলগে তুই জাগা। যাইতে পারবি তো? এ আর এমন কি, তাছাড়া এমন কিছু ব্যাপার যে ঘটবে সেটা মদন জানত। তাই সে ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল। তখন বেলা শেষ, সন্ধে হয় হয়। তার বাপ তাকে দুটো লেবেন জুস কিনে দিল আর হাতে ধরিয়ে দিল একটা টর্চ। মদন একদল বাড়ি ফেরা লোকের সঙ্গে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। মাইলখানিক আসার পর লোকগুলো অন্য রাস্তায় মোড় নিল। তখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে, আর তখন থেকেই মদন হয়ে গেল একা। তবু তার বুক ভরা সাহস আছে। সে একাই পদ্ম পুকুর সাঁতরে পার হতে পারে। তরতর করে শিমুল গাছে উঠে নামিয়ে আনে পাখির ছা। তাই এই চেনা পথে তার একা হেঁটে যেতে খামোখা ভয় করতে যাবে কেন? তবে একা একা কিছুটা পথ এগিয়ে আসতেই এই সমস্ত যুক্তি তার কাছে আজ কেমন যেন মিথ্যে বলে মনে হলো। কি একটা অস্বস্তি হচ্ছে যেন তার। কেন যে তার সাহসী বুকের ভেতরটা আজ এমন করছে কিছুতেই বুঝে উঠতে পারল না। চারিদিকে নির্জন কালো অন্ধকার।
শুধু যেখানে টর্চের আলোটা পড়ছে সেটুকুই যা পরিষ্কার। বাতাসের প্রকোপটাও একই রকম, কমছেই না। কোথাও যেন মটমট শব্দে একটা গাছের ডাল ভাঙল। পথটা কিছুতেই আজ যেন শেষ হতে চায় না। বাড়ি পৌঁছাতে এখনো 1 মাইল পথ বাকি। টর্চটা একবার সে নিভাচ্ছে, পরক্ষণেই আবার জেলে পথ দেখছে। এভাবে জ্বালাতে নেভাতে তার বাপই তাকে শিখিয়ে দিয়েছে। এমনটা করলে নাকি ব্যাটারি বেশি দিন টেকসই হয়। সেই মতোই টর্চ জ্বালিয়ে নিভিয়ে পথ এগিয়ে চলেছে সে। বেশ কয়েকদিন ধরেই তার ইলিশ মাছ ভাজা খাওয়ার ইচ্ছেটা চাগার দিয়ে উঠেছে, আর তার জন্যই হাট থেকে তার বাপ ইলিশ কিনেছে আজ। এই ইলিশটা চপচপিয়ে তেলে ভেজে তার মা সেই তেল কড়াই থেকে তুলে বাটিতে রেখে দেবে। তারপর ইলিশের সেই তেল দিয়ে লাল করে ভাত মেখে মচমচে ইলিশ ভাজা দিয়ে ভাত খেতে উফ, কি মজাটাই না হবে মদনের। এসব ভাবতে ভাবতে একটু আগের মনের মধ্যে জেগে ওঠা ভয়ের ভাবটা কিঞ্চিত কমে। চেনা পথে এগিয়ে চলেছে সে, তাই যতক্ষণ টর্চ জেলে রাখছে তার থেকে একটু বেশিক্ষণই টর্চ বন্ধ করে রাখছে। এভাবে চলতে চলতে একটা জায়গায় এসে আবারও টর্চ জ্বালল মদন, আর সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে পড়তে হলো তাকে। এক লাফে হৃৎপিণ্ডটা উঠে এলো গলার কাছে। তার সামনেই অন্ধকারের মধ্যে ওটা কি? ভয়ে 2 পা পিছিয়ে এলো মদন। তার সামনেই জল করে জ্বলছে 2টো সবুজ আলোর ফুটকি। হঠাৎ এমন একটা কিছু যে পথের ওপর দেখতে হবে একেবারে আশা করেনি সে। একরকম তাই ভেবাচাকা খেয়ে গেল মদন। তবে অন্ধকার থেকে পুনরায় আলোতে চোখ কিছুটা সয়ে আসতেই মদন এবার বুঝল ওটা আসলে একটা শেয়াল। কুচকুচে কালো শরীর, প্রাণীটা এক দৃষ্টে তাকিয়ে আছে তারই পানে। গ্রামের ডান পিটে ছেলে সে। পথে ঘাটে এমন শিয়ালকে সে কত দেখেছে। এই জিনিস দেখে ভয় পাবে তেমন বান্দা সে নয়। টর্চের আলোটা শেয়ালের গায়ের ওপর স্থির রেখেই তাকে তাড়াবে বলে মুখে একটা হুস হুস করে শব্দ করতেই হুস 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 হঠাৎই কেঁপে উঠল টর্চের আলো। তারপর মিটমিট করতে করতে দপ করে একটা সময় নিভে গেল সেটা। অনেক চেষ্টা করেও মদন আর টর্চ জ্বালাতে পারে না। সাহসী মদনের সাহস এবার একটু একটু করে নিভতে শুরু করে। এক প্রবল অমঙ্গলের আশঙ্কা যেন ডঙ্কা বাজাচ্ছে ঠিক তার কানের কাছে। বুকের মধ্যে ধড়াস ধড়াস শব্দটা হয়তো কান পাতলেই শুনতে পাবে সে। ওদিকে অন্ধকারের মধ্যে তার ঠিক সামনে থেকেই একটা ঘর ঘর শব্দ ক্রমে এগিয়ে আসছে তার দিকে। অন্ধকারে পিছু হটতে থাকে মদন। একটা সময় কিছুতে একটা পা বেঁধে হুড়মুড় করে পড়ে যায়, আর ঠিক তারপরেই শোনা যায় একটা আর্ত চিৎকার। শিবেন দলুই যখন বাড়ি পৌঁছালো তখন সকাল 8টা বাজে। বাড়ির উঠোনে পা দিয়েই সে দাঁড়িয়ে পড়ল। কি এক আশঙ্কায় তার বুকটা মোচড় দিয়ে উঠল। তার বউ, মদনের মা, উঠোনে পা ছড়িয়ে বসে আছে, চুলগুলো এলোমেলো। শিবেনকে দেখে দৌড়ে এসে সে বলল, তুমি আসলা? আমি তো ডরাইয়া শেষ। রাইতে আসো নাই কেন কও তো? সারা রাত ঘুমাইতে পারি নাই। যারেই তোমাগোর খবর নিতে কইলাম কেউ যাইতে রাজি হয় নাই। এদিকে রাইতেও তো উতাল পাতাল হাওয়া। ভাবলাম অঘটন ঘটল নাকি। আমার মদন কই? কি কও? রাইতে মদন আসে নাই?
আসে নাই মানে? মদন কেমনে আইব? আমি যে তারে একটা ইলিশ মাছ কিনা দিয়া বাড়িতে পাঠায় দিছি। আমি থাইকা গেছি কবি গান শুনতি। আমার মদনের কি হইল রে? মাটিতে শুয়ে পড়েই জ্ঞান হারালো মদনের মা। প্রতিবেশীদের কয়েকজন ততক্ষণে তার চিৎকার চেঁচামেচিতে উঠোনে এসে হাজির হয়েছে। তাদেরকেই মদনের মার জ্ঞান ফেরানোর দায়িত্ব দিয়ে গ্রামের কয়েকজনকে জড়ো করে সেই মুহূর্তেই শিবেন দলুই বেরোলো মদনকে খুঁজতে। জঙ্গল লাগোয়া রাস্তাটা ধরে বেশ কয়েকজন এগিয়ে চলেছে। যে পথে কাল মদন বাড়ি ফিরেছে সেই পথে এগোচ্ছে ওরা। ওদের প্রত্যেকের হাতে লাঠি। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ওরা ভালো করে জঙ্গলের দিকে নজর রাখতে রাখতে চলল। কারো মুখে কোনো কথা নেই, তবে ওদের ধারণা মদন নিশ্চয়ই পথ ভুল করে জঙ্গলে ঢুকে গিয়েছিল, কারণ মূল রাস্তা থেকে বেশ কয়েকটা পথ জঙ্গলের মধ্যে প্রবেশ করে একে বেঁকে জঙ্গলের বুক চিরে উল্টো দিকের গঞ্জে গিয়ে উঠেছে। মদন অন্ধকারে ওই পথগুলোর মধ্যে একটা ধরলে তাকে খুঁজে পাওয়া মুশকিল হবে। একটা পর্যায়ে পৌঁছে ওরা সকলে চিৎকার করে মদনের নাম ধরে ডাকতে লাগলো। মদন ভাইয়া কনে গেলে? মদন বাবা আমার কনে গেলি রে? মদন, ও মদন। কিন্তু কোনো সাড়া মিলল না। জঙ্গল তোলপাড় করে ফেলল ওরা। মদনের দেখা মিলল না। এভাবে আরো কিছুক্ষণ চেষ্টা করার পর একটা ঝোপের উপর মদনের গামছাটা পাওয়া যায়। ওটা দেখে হঠাৎ কেঁদে ওঠে শিবেন দলুই। আমার মদনের। কাছে এসে চিনু মিয়া তাকে সান্ত্বনা দিয়ে একটা প্রস্তাব দেয়। চলো আমরা তিনজন তিন দিকে যাই, আধ ঘন্টা পর তিনজনই আবার এই সোপের কাছে এসে মেলবো। কি কও, হবে? পরিকল্পনা মতো তিনজন তিন দিকে ছড়িয়ে পড়ল ওরা। জঙ্গলের এদিকটা সত্যিই বেশ গভীর। ঝোপঝাড় গাছপালায় ঠাসা। লতানো গাছের ঘনত্বের জন্য চলাচল করা দায়। তারই মধ্যে জঙ্গলের তিন দিকে তিন জোড়া চোখ হন্যে হয়ে খুঁজে চলল। একটা সময় মাটিতে হঠাৎ কি একটা চকচক করতে দেখে শিবেন দলুই। তৎক্ষণাৎ নিচু হতেই দেখে মাটিতে পড়ে আছে মদনের টর্চটা। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তার। হাতে তুলে নেয় ওটা। টর্চের কাঁচটা ফাটা। সেটা হাতে নিয়েই এবার পাগলের মতো আরো সামনের দিকে এগিয়ে চলে। চারপাশে নজর ঘুরিয়ে দেখতে থাকে। কিন্তু অনেক চেষ্টা করেও ছেলের কোনো নিশান সে পায় না। মদনের নাম ধরে আবারও চিৎকার করতে থাকে। ও মদন রে, কনে গেলি রে বাপ? ফিরে আয় বাপ, ফিরে আয় মদন। আরো আধ ঘন্টা খুঁজে সে ফিরে আসে ঝোপটার কাছে। অন্য একজনও ফিরেছে। সেও সন্দেহজনক কিছু পায়নি। একটু পরেই চিনু মিয়া ঝোপঝাড় ভেঙে ডাকতে ডাকতে ছুটে আসে। ও শিবেন, শিবেন, ও শিবেন, শিবেন, তোমার পোলারে পাওয়া গেছে ওইখানে, ওই তেঁতুল গাছটার তলায়। আমারে আমারে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমারে চলো চলো। কিন্তু কিন্তু কথা হইল কি? কোনো কিন্তু টিন্তু নাই, চলো। চিনু মিয়ার দেখানো পথ ধরে ওরা ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছায়। শিবেন দলুই দৌড়ে এসে থমকে দাঁড়িয়ে পড়েছে। তেঁতুল গাছের তলাটায় চেয়ে তার চোখ ফেটে জল বেরিয়ে এলো। দেখল তেঁতুল গাছের ঠিক নিচে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে তার ছেলে। গলার কাছটায় রক্ত জমাট বেঁধে শুকিয়ে।
কেউ যেন প্রবল নৃশংসতায় তার টুটি ছিঁড়ে নিয়েছে। নিথর দেহটার চোখ জোড়ায় তখনও গত রাতের ভয়াবহতা লেগে। দুহাত দিয়ে চোখ দুটো চেপে চিৎকার করে উঠল শিবেন দলুই। মদন রে! নিজের ছেলের এহেন অবস্থার সহ্য করতে পারল না সে, তৎক্ষণাৎ জ্ঞান হারালো। মদনের দাহ কাজ সম্পন্ন হতে হতে বিকেল হয়ে গেল। ইতিমধ্যে সমস্ত গ্রামে অজানা কোনো জন্তুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মদনের আততায়ী যে কোনো জন্তু, সেটা মদনের দেহ দেখেই সকলে আন্দাজ করেছে। ওরকম টুটি ছিঁড়ে মারা নিশ্চয়ই কোনো জঙ্গলি সাপদের কাজ। কিন্তু সকলে আশ্চর্য এবং ভীত এই কারণে যে তাদের গ্রাম লাগোয়া এই জঙ্গলে কোনো হিংস্র জন্তু আছে বলে তারা তো কস্মিন কালেও শোনেনি। সকলের তাই ধারণা হলো এই জন্তুটা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে, কোনো নরখাদক পশু হবে। তাই ভয়টাও ছড়ালো দাবানলের মতো। আর তারই ফলস্বরূপ আজ রাতের রাস্তা এক্কেবারে বিরান। সন্ধে হতেই ঘরে খিল তুলেছে সকলে। একমাত্র শিবেন দলুইয়ের বাড়ির দোর এখনো হাট করে খোলা। উঠোনের তুলসী মঞ্চটা আজ অন্ধকারে ঢেকেছে। সেই আধারে ঢাকা তুলসী মঞ্চের দিকে একভাবে চেয়ে নিঃশব্দে অশ্রুপাত করে চলেছে শিবেন দলুই। আজ সর্বশান্ত হয়েছে সে। মাঠ ভরা ধান, গোয়াল ভর্তি গরু, গঞ্জে রমরমিয়ে চলা ধান চালের ব্যবসা, সবকিছু থাকতেও আজ সে সর্বশান্ত। যে পিতার জীবিত অবস্থায় সন্তান হারানোর যন্ত্রণা ভোগ করতে হয়, তার বোধ হয় বেঁচে থাকার মানেটাই হারিয়ে যায়। আশেপাশের জগৎ তার কাছে তখন শূন্য। ঘরের ভেতর তার স্ত্রী শোকে একরকম পাগল হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে ক্ষণে ক্ষণে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ছে মাটিতে। গায়ের লোকেরা তাকে সান্ত্বনা প্রদান করে সূর্যের আলো ফুরোতেই যে যার বাড়ি ফিরেছে। সন্তানহারা মায়ের চোখের জল কি আর সান্ত্বনার উষ্ণতায় বাষ্পীভূত হয়? পাথরের মূর্তির মতো বসে থাকা শিবেন দলুই হঠাৎ এবার উঠে দাঁড়াল। এতক্ষণে একটু যেন ধাতস্থ হতে পেরেছে সে। আর সেই সাথে সে অনুভব করতে পারছে তার মধ্যে জ্বলে ওঠা আগুনটাকে। এভাবে বসে বসে চোখের জল ফেলার মানুষ সে নয়। তাই চোখ মুছে দালানের থেকে নেমে আসে সে। রাত নিশুতি, তবে আজ আকাশে তারা রয়েছে। তারই ঝাপসা আলোয় চরাচর একরকম উদ্ভাসিত। হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে শিবেন দলুই। কিছুক্ষণ কান খাড়া করে দাঁড়ায়, চারিদিকে একবার নজর বুলিয়ে নেয়। কোথাও কেউ নেই, নীরব রাস্তা। আরো কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে এবার সে ঢুকে পড়ে জঙ্গলে। অন্ধকারে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে শিবেন দলুই। তার এক হাতে লাঠি, অন্য হাতে একটা 4 ব্যাটারির টর্চ। খুঁজে চলেছে তার পুত্রের হত্যাকারী সেই অজানা শত্রুকে। তার পঞ্চ ইন্দ্রিয় তো সজাগ, সেই সাথে ষষ্ঠ ইন্দ্রিয়ও যেন সমান তালে কাজ করছে আজ। শুকনো পাতা মাড়ানোর খসমস শব্দটাকে ছাপিয়ে অন্য কোনো শব্দ কানে এলেই সেদিকে ছুড়ে দিচ্ছে টর্চের আলো। তার বুকের ভেতর আগুন জ্বলছে, হাতের মুঠি শক্ত, কিলবিল করে উঠছে হাতের পেশিগুলো। ওই জন্তু হোক সে হিংস্র, তাকে সে ছাড়বে না। তার একমাত্র বুকের ধনকে যে কেড়ে নিয়েছে, তার ভয়ানক মৃত্যু দেবে সে নিজে হাতে। একরকম গজরাতে গজরাতে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই হঠাৎ একবার তার ছোড়া টর্চের আলোর গণ্ডির মধ্যে থেকে কি যেন স্যাত করে সরে গেল। থমকে দাঁড়ালো শিবেন। এক ঝলক,
এক ঝলকের জন্য সে বোধহয় দেখতে পেল কিছু। তার মনে হলো একটা বিশাল জন্তুর ছায়া যেন তার ছুঁড়ে দেওয়া টর্চের আলোর গণ্ডির মধ্যে থেকে খুব দ্রুত সরে গেল একদিকে। উত্তেজিত হয়ে উঠল শিবেন। চারিদিকে আলোটাকে এক পা ঘুরিয়ে এনে চিৎকার করে বলতে থাকলো, কে তুই? দেখি দেখি তোর কত সাহস! আমার আমার একমাত্র বংশ প্রদীপের কাইটা নিলি? দেখি দেখি তোর কত বুকের পাটা! আমার সামনে আয় আয় আয়! তার চিৎকার জঙ্গলের এ মাথা থেকে ও মাথায় প্রতিধ্বনি তুলল। তবে সেটা থেমে যেতেই ঠিক যেন তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। আবারও থমকে গেল শিবেন। তারপর এক ঝটকায় পিছনে ফিরে শব্দের উৎস আন্দাজ করে আলো ফেলতেই জঙ্গলের অন্ধকার চিরে সেটা গিয়ে পড়ল ঘাস পাতার উপর। ডান দিক বাদিক আলোটা কিছুক্ষণ ঘুরেও কোথাও কিচ্ছু দেখতে পেল না। তবে ততক্ষণে শিবেন এটুকু নিশ্চিত হয়ে গিয়েছে যে এই জঙ্গলে তার গতিবিধির ওপর কেউ একটা নজর রাখছে। রাগের বহিঃপ্রকাশ স্বরূপ একটা হুঙ্কার বেরিয়ে এলো তার গলা চিরে। ছমাসের ছোট্ট মেয়েটাকে বিছানায় রেখে কুপিটা নেভানোর জন্য ওটার দিকে হাত বাড়ালো নাসিফার মা। 6 মাসের ছোট্ট শিশু নাসিফা তখন গভীর ঘুমের দেশে। তার বাপ চানাচুর বিস্কুট কারখানায় কাজ করে যেটুকু পয়সা রোজগার করে তাতে তাদের সংসার খুব একটা সচ্ছলভাবে চলে না। তাই তো রাত দিন খেটে মরতে হয় তাকে। ঘরে একটা মাচা পর্যন্ত নেই। ছোট্ট মেয়েটাকে নিয়ে নাসিফার মাকে তাই থাকতে হয় মাটিতে বিছানা করে। কুপিটার দিকে হাত বাড়াতে গিয়েই শব্দটা সে শুনতে পায়। আঁচড়ের শব্দ। পাটকাঠির বেড়ায় আঁচড় কাটছে কিছু একটা। কান খাড়া করে নাসিফার মা। চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। আশ্চর্যের ব্যাপার, একটু আগেও যে ঝিঁঝির দলেরা ডাকাডাকি করছিল তারা এখন পুরোপুরি বোবা। আর সেই পরিসরেই রাতের নিস্তব্ধতা নিয়েছে এক ভয়ানক রূপ। বিশেষ করে সেটা নাসিফার গোমটির চারিদিকেই যেন জাকিয়ে বসছে একটু একটু করে। ক্রমেই বেড়ে উঠেছে আঁচড়ের শব্দটা। এখন নাসিফার মার কানে সেটা স্পষ্ট। পাটকাঠি দিয়ে করা ঠুনকো বেড়ার ওপর ধারালো নখ দিয়ে ঘষে চলেছে কিছু। মেয়েকে কোলের মধ্যে চেপে ধরে ঘরের এক কোণে সেঁধিয়ে গেল নাসিফার মা। ঘরের মধ্যের কুপিটা ততক্ষণে কাঁপতে আরম্ভ করেছে। তারই কম্পমান আলোয় এবার সে দেখল ঠিক তার উল্টো দিকের বেড়াটা নড়ছে। ভয়ে চোখ বড় বড় হয়ে গেল তার। দেখতে দেখতে বেড়াটা ফাঁক হয়ে যায়। তারপর ওই ফাঁক দিয়ে যে প্রাণীটা ঢুকলো ওটার চোখ জোড়া দেখেই বুকের রক্ত ছলকে উঠল নাসিফার মার। দেখতে বিশাল কালো শেয়ালের মতো, তবে এমন কালো কুচকুচে শেয়াল এর আগে কখনো সে দেখেনি। তাছাড়া আকারেও যেন শেয়ালটা বেশ কিছুটা বড়। নাসিফার মা ততক্ষণে ভয়ে আতঙ্কে কেমন কাঠ হয়ে গিয়েছে। এদিকে কুপির আলোর কম্পন আরো কিছুটা বেড়ে গিয়েছে। জ্বলন্ত সবুজ চোখে এবার ওই প্রাণীটা তাকালো কুপির দিকে। সাথে সাথে শেষবারের মতো দপ করে উঠে নিভে গেল সেটা। অন্ধকার হয়ে গেল ঘর। সঙ্গে সঙ্গে শোনা গেল একটা জান্তব ঘরঘরানি। পরক্ষণে একটা গর্জন করে লাফ দিল ওটা। এসে পড়ল ঘরের কোণে গুটিয়ে থাকা নাসিফার মার সামনে। এমন সময় ঘুম ভেঙে চিৎকার করে কেঁদে উঠল নাসিফা। আর তখনই বাচ্চাটার ঘাড় কামড়ে ধরল রাক্ষসের শেয়ালটা। এতক্ষণ নাসিফার মা যেন সম্মোহনের কবলে ছিল।
এখন তার সন্তানের ওপর আঁচড় আসতেই চিৎকার করে উঠল সে। ওরে আল্লাহ রে, আমার নাসিবা মায়ের নিয়ে গেল রে, তোমরা কে কই আসো বাসাও রে। বিষণ্ণ মনে বাসায় ফিরে আসছিল শিবেন্দু লুই। নাসিফার মার চিৎকারটা তার কানে যায়, থমকে দাঁড়িয়ে পড়ে সে। তারপর শব্দ লক্ষ্য করে দৌড় দেয়। নাসিফাদের বাড়ির সামনে আসতেই টর্চের আলোয় সেই রাক্ষসে শেয়ালটাকে এবার পরিষ্কার দেখতে পায় সে। কচি বাচ্চাটার ঘাড় কামড়ে ধরে ছুটে যাচ্ছে কালো শয়তানটা। হুঙ্কার দিয়ে ওঠে শিবেন্দু লুই, তার সেই চিৎকার শুনে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় সেটা। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে জ্বলন্ত চোখে একবার শিবেন্দু লুইকে দেখে নেয়। উফ, সে কি বিভৎসতার চাহনি! সাথে সাথে মাথার চুলগুলো দাঁড়িয়ে যায় শিবেনের, বুকের ভেতরটা ধক করে ওঠে। পরক্ষণে সেই রাক্ষসটা এক ছোটে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। ততক্ষণে আরো কয়েকজন মানুষ আলো নিয়ে ছুটে এসে দাঁড়িয়েছে শিবেন্দু লুইয়ের পাশে। তাদেরই একজন বলল, কি হয়েছে শিবেন, কি হয়েছে? কিছু দেখতে পেলি নাই? নাসিফার মা তখনও বিলাপ করে চলেছে। পাইছি, ওই হারামজাদারে পাইছি। আমি আমি দেখছি ওরে, ওই ওই আমার মদন রে মারছে। ওরে ওরে আমি ছাড়বো না, ওরে ওরে আমি ছাড়বো না। আরে আরে কি হয়েছে, কবা তো কি হয়েছে? ওদের কথাবার্তার আওয়াজে এবার চিৎকার করতে করতে নাসিফার মা বেরিয়ে আসে। ওই 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 রাক্ষসা কালা শেয়াল আমার মাইয়াটারে নিয়ে গেল গো বাবরা, নিয়ে গেল। আমি দেখছি ওইটারে, বিশ্বাস করো, ওইটা কোনো হেজি পেজি শিয়াল না। আমি কইয়া দিলাম ওটা পিশাচ। এই তোমরাই কও দেখি, শিয়াল কি কোনোদিন কুইসা কালা হয়? কি কও হয়? ওইটা পিশাচ। আর ওইটা যেই হোক না কেন, আমি ওইটারে ছাড়বো না। আমি এর শেষে দেখতে ছাড়বো। উপস্থিত মানুষগুলোকে দেখে মনে হলো কেউ যেন ওদের মুখের রক্ত ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়েছে। একজন আর একজনের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন ওরা একে অপরকে চেনেই না। রাতের অন্ধকারে কুপি জেলে নাসিফার মার কান্নার কারণ দেখতে এসেছে মহিলারা। বয়স্ক মহিলারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। নাসিফার মা ততক্ষণে একরকম উন্মাদ, একভাবে বিলাপ করে চলেছে। ঠিক এমন সময় চারিদিক কাঁপিয়ে দূর থেকে ভেসে এলো অসংখ্য শেয়ালের ডাক। যে গুঞ্জনটা এতক্ষণ চারপাশে উঠেছিল তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে গেল সেটা। সকলে যে যার বাড়ির দিকে ছুটল। গিরি কবিরাজের পিতাকে চিনত না এমন কেউ বোধ করি এ তল্লাটে নেই। এমনকি অন্য জনপদের লোকও তাকে চিনত, ভক্তিও করত। তিনি ছিলেন একজন নামকরা কবরেজ। গাছগাছড়া দিয়ে এমন সব ঔষধি বানাতেন যা মানুষের বিভিন্ন জটিল রোগ খুব সহজেই সারিয়ে দিত। বলা যায় আয়ুর্বেদ শাস্ত্রে একরকম মহার্ঘ অর্জন করেছিলেন তিনি। পরবর্তীতে তার ছেলে গিরি কবিরাজ চিকিৎসায় টুকটাক সাফল্য অর্জন করলেও কবিরাজি পেশায় বাপের মতো নাম ডাক কামাতে পারেনি। তাই তার যাবতীয় পরিচিতি সবই তার বাপের কারণেই। তবে এখন সে বেশ বুঝতে পারছে তার এই পিতৃপ্রদত্ত পরিচিতি আগামীতে সংকটে পড়তে চলেছে, আর সেটাকে রক্ষা করতেই এক ভয়ানক কাজে ব্রতী হয়েছে সে। গিরি কবিরাজের বাস গ্রামের একেবারে শেষ মাথায়। বাংলো ধাঁচের একটা বাড়িতে সে থাকে। তারই একটি কক্ষে ঔষধ তৈরির গবেষণাগার। সেখানেই বেড়ে চলেছে তার মোক্ষম বস্তুটি।
যাকে পাথেয় করে আগামীতে জগৎ জোড়া খ্যাতি এসে আছড়ে পড়বে তার চরণ তলে। কর্কট রোগ অর্থাৎ ক্যান্সারের প্রতিষেধক তৈরি করছে সে। বিশ্বের কেউ আজ পর্যন্ত এ কাজে সফল হয়নি, কিন্তু তার বিশ্বাস সে সফল হবেই। বিশেষ বিশেষ দুর্লভ কিছু জিনিসের সংমিশ্রণে তৈরি হবে সেই ঔষধ। সেই মিশ্রণ তৈরির কথা তো দূরস্থ, আজ পর্যন্ত কোনো মানুষ ভেবে পর্যন্ত উঠতে পারেনি। আর সেই মিশ্রণের ফর্মুলা তার কাছেই আছে। এই ফর্মুলাটিও তার পিতৃপ্রদত্ত, তবে তিনি এই নিয়ে গবেষণা এগোতে পারেননি। কিন্তু তার ছেলে গিরি কবিরাজ সমস্ত বাধা অতিক্রম করতেও রাজি। তাই একে একে দুর্মূল্য উপাদানগুলো জোগাড় করে চলেছে সে। এরই মধ্যে একটা জিনিস তার হাতে চলে এসেছে। জিনিসটা কি এখানে একটু বলে নেওয়া যাক। একবার গিরি কবিরাজ আসামের জঙ্গলে গিয়েছিল এক বিশেষ গাছের খোঁজে। পরপর 3 দিন সেই জঙ্গলে খোঁজাখুঁজি করেও সে গাছের সন্ধান সে কিছুতেই পায় না। এমতাবস্থায় জঙ্গলে ঘোরাঘুরি করতে করতে তার সাথে দেখা হয়ে যায় এক সাধু বাবার। জটাধারী সাধু বাবা তখন এক পায়ে গাছের একটা উঁচু ডালে দাঁড়িয়ে ধ্যানমগ্ন ছিলেন। গিরি কবিরাজকে এভাবে জঙ্গলের মধ্যে হন্তদন্ত হয়ে আনাগোনা করতে দেখে তিনি একসময় চোখ খুলে বলেন, তুই যে বস্তুর সন্ধানে এখানে ঘুরে বেড়াচ্ছিস, সে জিনিস যে এখানে পাবি, এমন কথা তোকে কে বলেছে? এর নাম সাধু বাবা। আপনার পরিচয়? আর আর আপনি বুঝলেন কি করে যে আমি এখানে কিছু খুঁজতে এসেছি? মৃদু হাসল সাধু বাবা। তারপরেই দপ করে জ্বলে উঠল ওনার চোখ। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে 2 হাত প্রশস্ত করে কড়া গলায় তিনি বললেন, এই জঙ্গলের প্রতিটা প্রাণীর গতিবিধি আমার নখদর্পণে। এই মাটি আমার সাথে কথা বলে, এই জঙ্গলের বাতাস আমার শরীরে হাত বুলিয়ে দেয়, এই প্রকৃতি আমায় ভালোবাসে। আর তুই বলছিস আমি জানলাম কি করে? গিরি কবিরাজের মাথায় তড়িৎ খেলে যায়। তার মানে এই লোকটা জঙ্গলের সবকিছুই চেনে। একে তো চটালে চলবে না, একে ব্যবহার করেই কাজ হাসিল করতে হবে তাকে। তাই সেইবার সাধু বাবার সামনে নতজানু হয়ে বসে পড়ল, হাত জোর করে বলল, ক্ষমা করবেন বাবা, আমি আপনাকে কোনোভাবে অপমান করতে চাইনি। আসলে আমার পিতার দেখানো পথে চলে ওনার ইচ্ছাটা পূরণ করতে চাই কেবল। ওনার থেকেই আমি এই রক্তগুল্মের কথা জেনেছি, যা একমাত্র নাকি পাওয়া যায় এই জঙ্গলে। শুনেছি এই জঙ্গলে এমনই এক জংলি চন্দন গাছের গুড়ি পেঁচিয়ে ওই গুল্ম ওঠে। এরপর কথায় কথায় গিরি তার পিতার পরিচয় দেয়, আর অনেক কথা বলে। সে জানায় আসলে সে কর্কট রোগের ঔষধ প্রস্তুত করতে চায় মানুষের কল্যাণ হেতু। ক্রমে সে সাধু বাবাকে তার উদ্দেশ্যটা বুঝিয়ে বলে। এরপর ওই এলাকায় আরো বেশ কিছুদিন থেকে যায় গিরি। ধীরে ধীরে সাধু বাবার বিশ্বাস অর্জন করতে থাকে সে। তারপর আসে সেই দিন, সাধু বাবা তাকে পথ দেখান। জঙ্গলের গভীরে সেই রক্তগুল্মর দেখা পায় সে। তবে সেটা নিয়ে ফিরে আসার সময় সাধু বাবা বারবার সাবধান করে বলেছিলেন, শোনো গিরি, এখনো তোমাকে সাবধান করে দিচ্ছি, এই জিনিস কিন্তু আর 5টা সাধারণ কোনো বিষয় নয়। তুমি কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হলে এই জিনিস কিন্তু ভয়াবহ আকার নেবে। সেই রক্তগুল্ম এখন লকলকিয়ে বেড়ে উঠছে গিরি কবিরাজের গবেষণাগারে। সে যে তার কাজে অনেক দূর এগিয়ে গিয়েছে সেটা কবিরাজের গবেষণাগার দেখলেই বোঝা যায়। এরই মধ্যে এক রাতে ঘটে এক আজব ঘটনা। কি এক কাজে গিরি কবিরাজ বাইরে বেরিয়েছিল। বারান্দায় এসে দাঁড়াতেই
জঙ্গলের অন্ধকারের দিকে নজর যায় তার। বাংলোটার ঠিক সামনেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একদল জন্তু। তারা জ্বলন্ত চোখে চেয়ে দেখছে বাংলোটাকে। গিরি কবিরাজ তাদের ওই জ্বলন্ত চোখের পানে একভাবে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর অত্যন্ত গম্ভীর হয়ে আবারও ঘরে ঢুকে গেল। এদিকে শিবেন দলুইয়ের ছেলে মদন আর 6 মাসের শিশু নাসিফার হত্যাকারী যে আসলে একটা কালো অতিকায় শেয়াল, এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে আতঙ্কও ছড়িয়েছে গ্রাম জুড়ে। পারতপক্ষে কেউ রাতে বের হয় না, আর দূরের হাটে লোকজন গেলেও দল বেঁধে সন্ধ্যের আগেই ফিরে আসে। তবে শিবেন দলুইয়ের সেসব বালাই নেই। তার ছেলে মরেছে। বুকে ধিকি ধিকি আগুন জ্বলছে তার। ওদিকে সন্তান হারিয়ে তার স্ত্রী পাগল একরকম, সেদিকে পর্যন্ত তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার ওলট পালট হয়ে যাওয়া জগৎ জুড়ে এখন কেবল আছে প্রতিশোধের স্পৃহা। লাঠি হাতে নিয়ে সমস্ত রাত এখন সে জেগেই কাটায়, ঘুরে বেড়ায় ভূতের মতো গ্রামময়। টের পায় তার আশেপাশে কারা যেন ঘুরে বেড়ায়, কিন্তু তাদেরকে দেখা যায় না। শিবেন দলুইও আশা ছাড়ে না। সন্তান হারা পিতার আক্রোশ কিছুতেই কমে না। অন্যান্য দিনের মতো সেদিনও সন্ধ্যা হতেই ঘরে ফিরে দরজায় খিল তুলে দিল কাঁকন ভাঙা গ্রামের লোক। নিস্তব্ধ হয়ে গেল গোটা গ্রাম। কিছুক্ষণ পরেই গ্রামের রাস্তায় আলো এসে পড়ল। একটা প্রাইভেট গাড়ি। গাড়ির ইঞ্জিনের শব্দ খান খান করল নিস্তব্ধতা। এই ধরনের ট্যাক্সি সাধারণত এইসব রাস্তায় দেখা যায় না। তবে হ্যাঁ, এনজিওর লোকেরা মাঝে মধ্যেই কাঁকন ভাঙা পার হয়ে হাটখোলার দিকে যায়। সেই সময় এই রাস্তাটা ব্যবহার করে তারা। হাটখোলায় একটা বড় বাজারের মতো জায়গা আছে, অনেক দোকানপাট। বড় বাজার বলে লোকজন সেখানে সব সময় গমগম করে। বাজারের মধ্যেই একটা বাংলো। ওখানকারই একটা এনজিওর জরিপে মাঝে মাঝে কোনো কর্মকর্তা এলে ওই বাংলোটায় থাকে। আজও মিস্টার জোয়ারদার সস্ত্রীক সেই বাংলোতেই যাচ্ছিলেন, সাথে তাদের 3 বছরের ছেলে রকি। জোয়ারদার নিজেই গাড়ি চালিয়ে এসেছেন, কিন্তু বিপাকে পড়লেন এই গ্রামের রাস্তায় ঢুকে। এমনিতেই জঙ্গলের রাস্তা, লোকজন নেই, তার উপর হঠাৎ করে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। অগত্যা স্টিয়ারিং ধরে কিছুক্ষণ বসে থেকে মিস্টার জোয়ারদার তার স্ত্রীকে বলল, মিলি, তুমি রাকিকে নিয়ে চুপ করে গাড়িতে বসে থাকো, আমি একটু দেখি আশেপাশে কোথাও জল টল পাওয়া যায় কিনা। না না, এই অন্ধকারে অচেনা জায়গায় একা একা তুমি কোথায় জল খুঁজতে যাবে? আহা, অচেনা হতে যাবে কেন? এই পথে তো এর আগেও আমি এসেছি। এই গ্রামের উপর দিয়ে মাঝে মাঝে যাতায়াত করি আমি। এই আশেপাশেই সব বাড়িঘর রয়েছে, হাঁক পারলে কেউ না কেউ তো আসবেই। তুমি অত ভয় পেও না তো। সে যাই হোক, তাও একা একা যাবে না। দরকার পড়লে আমাদেরকে নিয়ে চলো, আমি তোমাকে এভাবে একা যেতে দেব না। উফ, অবুঝের মতো করো না মিলি, জানলাগুলো আটকে বসে থাকো। আমি যাবো আর আসবো। ফেরিতে ফেসে না গেলে তো এতক্ষণে কখন চলে যেতাম। মিস্টার জোয়ারদার টর্চ জেলে চলে গেল একদিকে। মিনি ছেলেকে আঁকড়ে ধরে কাঁচের জানলার দিকে চেয়ে ভয়ে ভয়ে বসে রইল। চারিদিকে নিকষ কালো অন্ধকার, শুধুমাত্র গাড়ির চারপাশের কিছুটা জায়গা ছাড়া। গাড়ির হেডলাইটের আলোতে সামনের পথটা উদ্ভাসিত। সেই আলোরই আভা খানিক ছড়িয়ে ডানে আর বায়ে পড়েছে। কোথাও কোনো জনমনুষ্যী নেই, খাঁ খাঁ করছে চারপাশ। 1-2 করে একে একে কাটল 5 মিনিট। জোয়ারদার তখনও ফেরেনি। কতবার বারণ করলাম, একা একা আমাদের ফেলে যেও না, সেই গেল। মিলির এভাবে বসে থাকতে ভীষণ ভয় করছে, প্রচন্ড ভয়। এখনো আসছে না, কে জানে কোথায় গেল। কিছু একটা ভেবে আবারও বাইরের দিকে তাকালো মিলি, আর সাথে সাথে তড়াক করে লাফিয়ে উঠল তার কলজেটা।
তখন যেন একজোড়া জ্বলন্ত চোখ ঠিক গাড়ির জালনার বাইরে এসে দাঁড়িয়েছে। সবজেটে সেই চোখের মণি দুটো ধকধক করে চলছে। ঘর ঘর জান্তব শব্দটা জানলার কাঁচ ভেদ করে অনায়াসে চলে আসছে ভেতরে। মিলি যেন নড়তে চড়তে ভুলে গেল, কেবল কোলের মধ্যের ছেলেটাকে আঁকড়ে ধরল একটু। সেই জ্বলন্ত চোখের দিকে চেয়ে মিলি যেন কোথায় হারিয়ে যাচ্ছে। কতক্ষণ মিলি ওভাবে চেয়েছিল কে জানে। হঠাৎ একটা সময় চোখ দুটি নড়ে উঠল, তারপরে একটা হিংস্র গর্জন ছেড়ে লাফ দিল জন্তুটা, আছড়ে পড়ল গাড়ির জানলার কাছে। তারপর ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। কাঁচ ভেঙে ওটার মাথা সহ অর্ধেক শরীরটা ঢুকে এলো গাড়ির ভেতর। গাড়ির ভেতরের আলোতে ওটার কুচকুচে শরীরটা স্পষ্ট দেখতে পাচ্ছে মিলি। ভয়ে আতঙ্কে ততক্ষণে সে কেমন পাথর হয়ে গিয়েছে। ঠিক এই সময় কোথা থেকে যেন লাফ দিয়ে এসে পড়ল শিবেন দলুই। শয়তান কালো শেয়ালটার লেজ ধরে হ্যাঁচকা টান দিয়ে বের করে আনলো গাড়ির ভেতর থেকে। শেয়ালটা বাইরে এসে পড়তেই পরক্ষণে শরীর মুচড়ে ঘুরে দাঁড়ালো। তারপর একটা বিকট হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল শিবেন দলুইয়ের ওপর। এরপর জড়াজড়ি করতে করতে তারা চলে এলো গাড়ির সামনে। হেডলাইটের আলোতে চলল এক বিষম ধস্তাধস্তি। বোবা আতঙ্কে নীল হয়ে গিয়েছে মিলি। গাড়ির ভেতর বসে এই রোমহর্ষক দৃশ্য দেখে চলেছে সে। তার ছেলে রকি তখনও ঘুমোচ্ছে এটাই রক্ষে। ওদিকে শেয়ালটার লক্ষ্য শিবেন দলুইয়ের কণ্ঠনালী, কিন্তু শিবেনও কিছুতেই ওটাকে তার কণ্ঠনালী ছুঁতে দেবে না। ইতিমধ্যে সে তার কোমর থেকে 12 ইঞ্চি লম্বা ফলার ছোড়াটা বার করে হাতে নিয়েছে। সেটা দিয়ে এবার একের পর এক আঘাত হানতে থাকলো। কিন্তু আশ্চর্য, এত আঘাত করছে সে, এত ঘাই মারছে, কোনোটাই যেন ওই জন্তুরূপী পিশাচকে বিদ্ধ করছে না। এবার না পেরে জন্তুটার গলায় ছুরি চালিয়ে দিল শিবেন, কিন্তু আবারও কোনো আঘাত লাগলো না তার। ওদিকে শেয়ালটার প্রত্যেকটা আঘাত সফল হচ্ছে। প্রতিটা আঘাতের সাথে সে চিড়ে দিচ্ছে শিবেন দলুইয়ের শরীর তার ধারালো নখ দিয়ে। কিন্তু শিবেন দলুইও নাছোড়বান্দা। তার ছেলে হারানোর জ্বালাটা ক্ষণে ক্ষণে মাথা চাড়া দিয়ে উঠছে। এরই মধ্যে মিস্টার জোয়ারদার চলে এলো। হেডলাইটের আলো সে দেখল এক কালো কুচকুচে বিশালাকার পশু আর এক মানুষ মাটিতে পড়ে ধস্তাধস্তি করে চলেছে। এক ভয়ঙ্কর লড়াইয়ে মতো তারা। জোয়ারদারের এবার তার গাড়ির দিকে নজর গেল। সে দৌড়ে সেখানে পৌঁছতেই আরো অবাক হলো। গাড়ির জানলার কাঁচটা ভাঙা, আর গাড়ির ভেতর বসে তার স্ত্রী ভয়ে ঠকঠক করে কাঁপছে। এই মিলি, মিলি, এই মিলি, মিলি ঠিক আছো তুমি? মিলি, ওই লোকটাকে বাঁচাও। এদিকে হঠাৎ করে একটা সুযোগ এসে গেল শিবেন দলুইয়ের। ধারালো ছোড়ার তীক্ষ্ণ ডগাটা সে ঢুকিয়ে দিল রাক্ষসের শেয়ালটার বাম চোখের ভেতর। আর্তনাদ করে উঠল ওটা। তারপরে শিবেন দলুইয়ের শরীর ছেড়ে লাফ দিল জঙ্গলের দিকে। জঙ্গলের গাঢ় অন্ধকারে মুহূর্তের মধ্যে ওটা মিলিয়ে গেল। এতক্ষণ বাঁচার তাগিদে কিংবা প্রতিশোধ স্পৃহায় গায়ে যে শক্তিটা শিবেন দলুই পেয়েছিল, এখন ওটা চলে গিয়েছে। আর তার ফলেই তার শরীরটা এলিয়ে পড়েছে মাটিতে, রক্তে ভেসে যাচ্ছে। দৌড়ে তার কাছে এলো মিস্টার জোয়ারদার। শিবেন দলুইয়ের অবস্থা সঙ্গীন। এই মুহূর্তে একটা ব্যবস্থা না করতে পারলে লোকটাকে বাঁচানো মুশকিল হবে। এই যে দাদা, আপনার বাড়ি কোথায়? স্বাস্থ্যকেন্দ্রটা কোন দিকে বলতে পারবেন? এই যে দাদা, শুনছেন? শিবেনের শরীরটা ধরে ঝাঁকিয়ে দিতেই সে কোনো মতে তার ছিঁড়ে ফালা ফালা হয়ে যাওয়া ফতুয়ার পকেটে হাত ঢোকায়। হ্যাঁ, জিনিসটা আছে। হাতে একটা বাঁশি নিয়ে পকেট থেকে হাত বের করে। ওটা মিস্টার জোয়ারদারের হাতে দিয়ে জ্ঞান হারাতে হারাতে বলে, এইটাতে ফুদেন স্যার। এই বাঁশির শব্দে গ্রামবাসী ছুটে আসবো বলেই জ্ঞান হারালো সে।
কাঁপা হাতে বাঁশিটা হাতে নিল মিস্টার জোয়ারদার। একবার, দুবার, তিনবার। কিছুক্ষণের মধ্যেই একে একে বেশ কিছু লোকের হইচই শোনা গেল। ছুটে আসছে গ্রামবাসীরা। ওরা যেন কিছু একটার জন্য আগে থাকতেই প্রস্তুত ছিল। কিসের জন্য কিছুতেই বুঝে উঠতে পারে না মিস্টার জোয়ারদার। জ্ঞান হারানো লোকটার দিকে একবার তাকায় সে। এত বড় সাহসী একজন মানুষ এই জীবনে আগে দেখেনি। ওই বিশাল শেয়ালটার সাথে কি লড়াইটাই না লড়ল। সে না থাকলে আজ তার স্ত্রী পুত্রের যে কি হতো এই ভেবেই শিউরে উঠল মিস্টার জোয়ারদারের শরীর। লোকটার প্রতি কৃতজ্ঞতায় তার মাথা নত হয়ে গেল। ইতিমধ্যে গ্রামবাসীরা এসে হাজির হয়েছে। তাদের মধ্যে চিনু মিয়াও ছিল। শিবেন দলুইকে দেখে সে চিৎকার করে বলল, ওরে আল্লাহ রে, এ কি হইল? ও আল্লাহ, ও বাবারে, কত রক্ত! ও বাবারে! পরে সব কথা হবে, এখন একে হাটখোলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যাওয়া দরকার। গিরি কবিরাজ দুশ্চিন্তায় আছে, মহা দুশ্চিন্তায়। কাকন ভাঙা গ্রামের খবরটা তার কানেও এসেছে। রাক্ষসে এক শেয়াল নাকি গ্রামের শিশুদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আহত করে গিয়েছে শিবেন দলুই নামের এক গ্রামবাসীকেও। যদিও বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখন সে কিছুটা সুস্থ। গ্রামের বৃদ্ধ মোড়ল গ্রামের মানুষদেরকে একতাবদ্ধ হয়ে বিপদ মোকাবেলার পরামর্শ দিয়েছেন। একা যেন কেউ বাড়ির বাইরে না যায়, সবাইকে থাকতে হবে দল বেঁধে। আর এটাই কবিরাজের সব থেকে বড় চিন্তার বিষয়। এসব ৭-৫ ভাবতে ভাবতে মিশ্রণটা প্রস্তুত করছিল সে। কাজ প্রায় শেষের দিকেই, অল্প কিছু আর বাকি। এদিকে সেই রক্তগুল্ম সারা ঘর জুড়ে বেড়ে উঠেছে। তাদের বিস্তৃতি ছড়িয়েছে সিলিংয়েও। তারই কয়েকটা শাখা বটের ঝুড়ির মতো সিলিং থেকে ঝুলে রয়েছে। না না না, আর দেরি করা চলবে না, দ্রুত কাজটা শেষ করতে হবে। ইতিমধ্যে পেরিয়েছে 10-10টা দিন। গ্রামের বৃদ্ধ মোড়ল হায়দার চৌধুরী গ্রামে পঞ্চায়েত ডেকেছেন। ইতিমধ্যে এনজিও অফিসার মিস্টার জোয়ারদারও পুলিশের সাহায্য চেয়েছে। পুলিশের তরফ থেকে উত্তরও এসেছে। সেই কথাই সে এখন বলছে। আমি আপনাদের সাথেই আছি। আমি অবশ্য পুলিশের কাছে গিয়েছিলাম। আজ বিকেলের দিকে দারোগা আমান আলী, 2জন কনস্টেবল সহ এখানে আসবার কথা। তবে ওরা বলেছে যে রাতের পর রাত ওরা একটা জন্তুর পিছনে সময় নষ্ট করতে পারবে না, ওদের অনেক কাজও আছে। আজ রাতে ওরা বিট করবে জঙ্গলে, অর্থাৎ গ্রামবাসীরা টিনের কন্টেনার, ঢোল, কাঁসি এসব বাজিয়ে হই হুল্লা করে জঙ্গলের একদিক থেকে দাবরানি দেবে, আর অন্য মাথায় দারোগা আমান আলী 2জন কনস্টেবল সহ উপস্থিত থাকবে। বিটারদের হইচই ও তারা খেয়ে যখন কোনো জন্তু বা ওই হিংস্র শেয়ালটা ওদের দিকে দৌড়ে যাবে, ওরা গুলি করবে। সব শুনে মোড়ল রাজি হয়ে যায়, কিন্তু শিবেন দলুই কিছুতে যেন সন্তুষ্ট হতে পারে না। সে বলে, এইসব কইরা কিচ্ছু হইব না, শুধু শুধু খাটনি করা হইব। এটা কোনো সাধারণ শেয়াল তো না যে মারা যাইব। এটা একটা ডাইনি, পিশাচ। তবে শিবেনের কথায় কেউ কান দেয় না। বিকেলের দিকে পুলিশ আসে। বিটাররা বিটিং শুরু করে, অর্থাৎ শুরু হয় জঙ্গলে পশু তাড়িয়ে নেয়া। হুলস্থুল কাণ্ড। জঙ্গল জুড়ে হইচই, বেসুরো বাজনা। জঙ্গল তছনছ করে ছুটে চলে পশুর দল। ঘণ্টাখানিক ধরে চলল এই অভিযান। শেষে ফলাফল দেখা গেল পুলিশের হাতে মারা পড়েছে 4টে শেয়াল আর একটা খরগোশ। তবে সে শেয়ালগুলোকে দেখে নিরাশ হল শিবেন। সে তো আগেই বলেছিল এ পথে তাকে ধরা যাবে না। হলেও তাই। যে 4টে শেয়াল মরেছে তার মধ্যে কেউই সেই নরখাদকটা নয়, সবকটাই সাধারণ শেয়াল। বলেছিলাম কর্তা,
এসব কইরা কিচ্ছু হইব না। ও সাক্ষাৎ শয়তান, ওরে আমি দেখেছি। মিস্টার জোয়ারদার শিক্ষিত মানুষ, তাছাড়া সে রাতে ধস্তাধস্তির সময় সেও সেই জন্তুটাকে দেখেছিল। শিবেনের কথা এখনো সে মানল না। পরদিন সকালেই বের হলো জোয়ারদার, হাতে বন্দুক। তার শিকারী জীবনের অনেক দিনের সঙ্গী এটা। জঙ্গল ধরে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় চলে এলো। তখন এসে দেখতে পেল গিরি কবিরাজের বাংলোটা। কৌতূহল হলো, এমন জায়গায় এত সুন্দর একটা বাংলো, তাও আবার জনবসতি থেকে এত দূরে। আশ্চর্য। বন্দুকটাকে দু হাতে আঁকড়ে ধরে বাংলোর দিকে হাঁটা দিল মিস্টার জোয়ারদার। বাংলোর আশেপাশে ছড়ানো ছেটানো কিছু সুপারি গাছ। বাংলোটাকে ঘিরে কিছুটা জায়গায় আগাছার ঝোপঝাড় কেটে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর তারই উপর দিয়ে একটা নুড়ি বিছানো পথ এঁকে বেঁকে চলে গিয়েছে বাংলোর দরজায়। সেই পথ ধরে এগিয়ে গিয়ে বাংলোর বারান্দায় উঠতেই ডিম ভাজার গন্ধটা নাকে এলো মিস্টার জোয়ারদারের। জোয়ারদারকে বারান্দায় উঠে আসতে দেখে সামনেই একটা ছোট ঘর থেকে একটা লোক বেরিয়ে এলো। বয়স কত দেখে আন্দাজ করা মুশকিল। বেটে খাটো চেহারা, মাথায় চুল কম, তবে লক্ষণীয় যেটা সেটা হলো নাকের নিচে ওই ছোট্ট গোঁফখানা। আর সেইটাই লোকটার ব্যক্তিত্বটাকে কেমন যেন মজার করে তুলেছে। জোয়ারদারকে দেখে সে কিন্তু খুব একটা অবাক হলো না। তার বদলে এমন একটা ভাব করল যেন এখন জোয়ারদারের আসারই কথা ছিল। সাবলীল পরিচিতের মতো হেসে বলল, 1 মিনিট, ডিমটা নামিয়ে নিই আগে। ততক্ষণে বারান্দায় এসে দাঁড়িয়েছে জোয়ারদার। তবে 1 মিনিটে হলো না, 5 মিনিট পর 2টো প্লেটে করে পরোটা আর 2টো ডিমের অমলেট নিয়ে বেরিয়ে এলো গিরি কবিরাজ। বলল, চলুন বসার ঘরে যাই। মিস্টার জোয়ারদার গিরি কবিরাজের এরকম মিশুক ব্যবহার দেখে কোনো কিছুতেই যেন আর না করতে পারলেন না। একটা অচেনা লোকের সাথে এইভাবে যে কথা বলে তাকে আবার খাওয়ার আমন্ত্রণ করা যায়, সেটাই তো তিনি এর আগে কখনো দেখেননি। অগত্যা গিরি কবিরাজের পিছু পিছু বসার ঘরে চলে এলো জোয়ারদার। সোফায় বসল। গিরি কবিরাজ বলল, খেতে খেতে কথা বলা যাক, কেমন? আপনি নিন, শুরু করুন। আগে আমার পরিচয়টা দিই। নমস্কার, আমি গিরি কবিরাজ। একাই থাকি, আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে টুকটাক চর্চা করি। ব্যাস, এই পরিচয়। এবার আপনি বলুন দেখি। হাটখোলায় যে এনজিওটা আছে, আমি ওখানে সার্ভে করতে এসেছি। তারপর কিছুক্ষণ চুপ থেকে দ্রুত খাওয়া শেষ করে জোয়ারদার আবার জিজ্ঞেস করল, গ্রামের খবর কিছু জানেন? প্রশ্নটা শুনে গিরি কবিরাজের মুখটা মুহূর্তের জন্য কেমন কালো হয়ে গেল। পরক্ষণে ভাবটা সামলে নিয়ে বলল, হ্যাঁ, শুনেছি। আপনারা তো গতকাল জঙ্গলের উত্তর দিকটায় বিটিং করলেন, কিন্তু কিছু হদিশ কি পেলেন জন্তুটার? সেটাই তো বড় আশ্চর্যের। জঙ্গলের ওই দিকটা ঘন বলে ওখানেই খোঁজ করার সিদ্ধান্ত হয়েছিল। এদিকের জঙ্গল তো অনেক পাতলা। আচ্ছা, আপনি তো এই চত্বরেই থাকেন, এদিকে প্রাণীটাকে কখনো দেখেছেন? অত্যন্ত গম্ভীরভাবে বলল গিরি কবিরাজ। আমি কিন্তু ওকে দেখেছি। জোয়ারদারের চোখ তো ছানা বড়া। ঢোক গিলে কোনো রকমে সে বলল, ও মাই গড! শুনেছি যারা যারা সামনাসামনি তাকে দেখেছে তারা আর কেউ জীবিত থাকতে পারে না। কিন্তু আপনি মানে কি করে দেখা পেলেন যদি একটু বলতেন। একটা কাষ্ঠল হাসি হাসল গিরি কবিরাজ। সবাইকে বোধহয় ও মারতে পারেনি। শুনেছি শিবেন দলুই নামের কেউ একজন মহাপরিক্রম দেখিয়ে এখনো জীবিত আছে। তো সে নিশ্চয়ই প্রাণীটার বর্ণনা ভালোভাবে দিতে পারবে। হ্যাঁ, ওদের কথা আর কি বলি আপনাকে। গ্রামের সব সাদাসিধে মানুষজন বিজ্ঞানের ধার কাছে তো মারায় না। যা দেখে সেটাকেই অলৌকিক আখ্যা দিতে তারা উদ্যত। তেমনি এই ব্যাপারটাকেও ভাবছে। বলছে ওটা নাকি কোনো সাধারণ জন্তু নয়, ওটা নাকি পিশাচ।
প্রসঙ্গটা হঠাৎই বদলে গিরি কবিরাজ বলল, আপনার কাছে তো বন্দুক আছে দেখছি। শিকার করা হয় নাকি এই পরিস্থিতিতে খালি আত্মরক্ষার জন্য ওটা নিয়ে এসেছেন? হ্যাঁ, ওই টুকটাক শিকারের অভিজ্ঞতা আছে বই কি। ব্যাস, তাহলে তো ভালোই হলো। আমার কাছেও বন্দুক আছে। বুঝতেই পারছেন, জঙ্গলে একাকী থাকি। আজকে রাতে আমরা যদি প্রাণীটার শিকার করি, হ্যাঁ, কেমন হয়? সন্ধ্যের একটু পর পর আপনি ওই শিবেন দলুইকে নিয়ে চলে আসুন আমার এখানে। এই বাংলোর ছাদ থেকে আশেপাশের অনেকটা জঙ্গল দেখা যায়। তার উপর আজ আবার চতুর্দশীর চাঁদের আলো আমাদেরকে সাহায্য করবে। প্রস্তাবটা তো মন্দ নয়, কিন্তু প্রাণীটা যে এদিকেই আসবে এমনটা আপনি হলপ করে বলছেন কি করে? হলপ করে কি বলা যায়? তবে যাতে এদিকে আসে সেই ব্যবস্থাটা করা যেতে পারে। আমার কাছে একটা পরিকল্পনা আছে। গভীর রাত, শুক্লপক্ষের শুরু। এখন চাঁদ উঠবে আকাশে। আস্তে আস্তে ভরাট হবে সেটা। সনসনে একটা বাতাস গাছের পাতা নাড়িয়ে বয়ে চলেছে। চারিদিকে ঝরে ঝরে পড়ছে শুকনো পাতা। ঝোপে ঝোপে জ্বলছে জোনাকি। ঝিঝিরা ডেকে চলেছে অনবরত। বাংলোর ছাদের এক অংশে চাঁদের আলোয় বিশাল বড় আম গাছের একটা ছায়া ট্যাটচা ভাবে এসে পড়েছে। সেই অন্ধকারেই গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে তিনটে ছায়ামূর্তি। তাদের দুইজনের হাতে বন্দুক, জোয়ারদার আর গিরি কবিরাজ। শিবেন দলুইয়ের হাতে তার সেই মোটা লাঠিটা। সামনের বিস্তীর্ণ জঙ্গলের ওপর চাঁদের আলোর একটা হালকা আস্তরণ বিছিয়ে আছে। তাতেই খুব অস্পষ্টভাবে জঙ্গলটা দেখা যায়। তিন জোড়া চোখ সেদিকেই নজর রেখে চুপচাপ বসে। বাংলোর সামনের নুড়ি বিছানো পথের জায়গায় জায়গায় লাল লাল কিসের যেন ছোপ লেগে। চাঁদের আলোয় সেগুলো কালচে দেখালেও তার গন্ধ বলে দিচ্ছে ওগুলো মানুষের রক্ত না হয়ে যায় না। আর এই জিনিসের গন্ধেই সাপতটা আজ জঙ্গলের এই অংশে হাজির হবে, এমনটাই গিরি কবিরাজ বলেছে। এটাই তার তৈরি করা ফাঁদ। কবিরাজ শিবেন এবং জোয়ারদারের দেহ থেকে সামান্য রক্ত নিয়ে তার ভিতর নিজের রক্ত মিশিয়ে কোনো এক বিশেষ উপাদানের প্রয়োগে সেটার পরিমাণ বাড়িয়ে ওই নুড়ি বিছানো পথে রীতিউতি মাখিয়ে রেখেছে। প্রাণীটা এবার এই রক্তের গন্ধে ওই নুড়ি পথের ওপর এসে হাজির হলেই একসাথে গর্জে উঠবে জোয়ারদার আর গিরি কবিরাজের বন্দুক। এমনটাই পরিকল্পনা। তবে সেই মুহূর্ত না আসা পর্যন্ত এখন কেবল নিশ্চল হয়ে বসে থাকা। এভাবে কত সময় কেটেছে কে জানে। একটা সময় গিরি কবিরাজ খুব চাপা স্বরে বলল, তোমরা এখানে বসো, আমি নিচ থেকে জল নিয়ে আসি। গলা যে একেবারে শুকিয়ে কাঠ। মিস্টার জোয়ারদার ইশারায় সম্মতি জানাতেই গিরি কবিরাজ পা টিপে টিপে সিঁড়ির দিকে চলে গেল। বসে রইল বাকি দুইজন। কাটল মিনিট খানেক। কবিরাজ তখনও ফেরেনি। সে ফিরছে না কেন, নিচের থেকে জল আনতে এত সময় লাগে নাকি, এসবই যখন মিস্টার জোয়ারদার ভাবছে, ঠিক তখনই শিবেন দলুইয়ের একটা মোক্ষম খোঁচা খেয়ে সচকিত হয় সে। সঙ্গে সঙ্গে নুড়ি বিছানো পথের ওপর নজর যায় তার। শির দ্বারা সোজা হয়ে যায় মিস্টার জোয়ারদারের। চাঁদের ফ্যাকাশে আলোয় চকচক করতে থাকা নুড়ি বিছানো পথটায় এখন যেন গ্রহণ লেগেছে। পাশের থেকে শিবেনের চাপা হুঙ্কারটা শুনতে পায় সে। কথা শয়তানটা আয়া পড়ছে, বন্দুক চালান কর্তা, বন্দুক চালান। জোয়ারদারের অবস্থা তখন শোচনীয়। আজ চোখের সামনে পরিষ্কারভাবে প্রাণীটাকে দেখতে পেয়ে তার হৃদগতি দ্রুত হয়ে গিয়েছে। এত বড় শেয়াল এর আগে কোনোদিনও দেখেনি সে। প্রাণীটার কুচকুচে গায়ের উপর চাঁদের আলো পড়ে যেন পিছলে যাচ্ছে।
বিস্ফারিত নেত্রে দেখে চলল জোয়ারদার। মন্থর গতিতে সে গন্ধ শুঁকতে শুঁকতে এসে দাঁড়ালো নুড়ি বিছানো পথের ওপর। তারপর সোজা মুখ তুলে চাইল বাংলোর ছাদে বন্দুক তাক করে থাকা জোয়ারদারের ওপর। ধক করে উঠল জোয়ারদারের বুকের ভেতর। ধিক ধিক করে একটা সবজেটে আগুন জ্বলছে প্রাণীটার দুই চোখে। ট্রিগারের উপর চেপে বসা আঙুলটা এখন কাঁপছে। আবারও পাশের থেকে ভেসে আসলো চাপা হিসানি। কর্তা, এই পিশাচ আমার সন্তানটারে মাইরা ফেলাইছে, একটা বাপের কোল শূন্য করে দিছে, আর আপনি ওর সামনে পিউ চুপচাপ বইসা আছেন। গুলি চালান কর্তা, গুলি চালান। ওদিকে জোয়ারদার যেন ওই সাপদের দুই সবজেটে চোখের গভীরে একটু একটু করে ডুবে যাচ্ছে। নড়াচড়ার ক্ষমতা হারিয়েছে সে। আপনি না পারলি কর্তা বন্দুকখানা আমারে দেন, ব্যাটার খুলি উড়াইয়া দিব আমি। এই বলে রাগে গজরাতে গজরাতে জোয়ারদারের হাত থেকে বন্দুকটা কেড়ে নিতে যায় শিবেন দলুই। আর ঠিক তখনই লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা গুলি ছোটে। সেই শব্দেই যেন সম্বিত ফিরে পায় জোয়ারদার। হঠাৎ যেভাবে গুলি চলে যেতে পারে সেটা শিবেন আশা করেনি, তাই সেও কেমন হকচকিয়ে গিয়েছে। ব্যাপারটা বলতে এত সময় লাগলেও ঘটল কিন্তু খুব দ্রুত। আর সেই পরিসরে পথের ওপর থেকে সেই প্রাণীটা কোথায় যেন হাওয়া হয়ে গেল। এমন সময় বাংলোর নিচের তলা থেকে গিরি কবিরাজের মরণ চিৎকার ভেসে আসে। শিবেন আর জোয়ারদার ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে। শব্দটা তাদের কানে যেতেই তারা একে অপরের মুখের পানে চেয়ে তৎক্ষণাৎ ছুটে যায় সিঁড়ির দিকে। সিঁড়ি ভেঙে নিচে নামতে নামতে আবারও শোনে সেই চিৎকার। নিশ্চয়ই গিরি কবিরাজের কিছু একটা বিপদ ঘটেছে। এই ভাবনা নিয়ে ওরা সিঁড়ি ভেঙে নিচে নেমে এবার কি করবে বুঝে উঠতে পারে না। চিৎকারটা ঠিক কোন ঘর থেকে এসেছে এখন আর বুঝবে কি করে? চিৎকারটা তো এখন আর শোনা যাচ্ছে না। সামনেই যে ঘরের দরজাটা পড়ল সেটা খুলে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল দুইজন। ঘরের মধ্যে ঢুকতেই একরাশ অন্ধকার ঝাঁপিয়ে পড়ে তাদের চোখে। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। পকেট থেকে তৎক্ষণাৎ টর্চটা বার করল মিস্টার জোয়ারদার। তারপর সেটা জেলে সামনে ছুড়ে দিতেই হকচকিয়ে যায় দুইজনে। এ কি আপনি? ওরে বাপরে, ওভাবে দাঁড়ায় আছেন কেন? টর্চের আলোটা যেখানে গিয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে গিরি কবিরাজ। এক অদ্ভুত হাসি তার মুখে। আরে আমরা তো ভাবছি আবার কোনো বিপদ আপদ হলো কিনা, তাই তো ছুটে আসছি। কিন্তু আপনি ওভাবে চিৎকার করলেন কেন? এই প্রশ্নের উত্তর না দিয়ে গিরি কবিরাজ সম্পূর্ণ অন্য একটা প্রশ্ন করল। প্রাণীটার দেখা পেলেন? হ্যাঁ দেখেছি, কিন্তু আমাদের ভুলেই তো সেটা হাত থেকে ফসকে গেল। গুলিটা ঠিক জায়গা মতো চালাতে পারেনি, আর তার ফলে ব্যাটা পালিয়েছে কি, তাই তো? গুলিটা লাগা উচিত ছিল। এখন কি হবে? গিরি কবিরাজ ঠিক কি বলতে চাইছে কিছুই বুঝে উঠতে পারে না ওরা। মিস্টার জোয়ারদারের হাতে ধরা টর্চের আলোটা ইতিমধ্যেই কাঁপতে আরম্ভ করেছে। এমন সময় বাইরে থেকে একটা দমকা বাতাস ছুটে এলো ঘরের মধ্যে। সেই শীতল বাতাসের স্পর্শে কেঁপে উঠল দুইজন। বিস্ফারিত হয়ে গেল ওদের দুই চোখ। ওদের চোখের সামনে গিরি কবিরাজের অঙ্গভঙ্গি এখন আর স্বাভাবিক নেই। টর্চের কম্পমান আলোয় শিবেনরা দেখল গিরি কবিরাজের শরীরটা মাটিতে এক অদ্ভুত কায়দায় বসেছে, আর তার গোটা শরীর জুড়ে উঠেছে প্রবল একটা ঝাঁকুনি। থেকে থেকে মুখে একটা অদ্ভুত শব্দ করতে করতে ক্রমে কুঁকড়ে যাচ্ছে তার শরীরটা। মিস্টার জোয়ারদার আর শিবেন দলুয়ের হতবিহল দৃষ্টির সামনে একটু একটু করে বদলে যেতে থাকলো গিরি কবিরাজের শরীর। একটা সময় মৃদু শব্দ করে জোয়ারদারের হাতে ধরা টর্চের বাল্বটা ফেটে গেল। মুহূর্তে ছেয়ে গেল অন্ধকার।
কেবল বাইরে থেকে আসা চাঁদের আলো দরজা দিয়ে ঢুকে মেঝেতে লম্বাভাবে পড়েছে। হঠাৎ করে সব চুপ। ঘরের মধ্যে এখন আতঙ্কগ্রস্ত দুটো মানুষের বড় বড় নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এমন সময় ঘরের মেঝেতে এসে পড়া ওই ট্যাটচা আলোর মধ্যে ফুটে উঠল মিশকালো এক চারপেয়ে জন্তুর অবয়ব। জন্তুটা এক পা করে এগিয়ে যাচ্ছে জোয়ারধারের দিকে। মিস্টার জোয়ারধারের পা দুটো যেন আটকে গিয়েছে মাটিতে, সে নড়তে পর্যন্ত পারছে না। এই নরখাদককে তারা তো চেনে, একটু আগেও জঙ্গলের ভেতর ওকে দেখেছে। এই হলো কাকন ভাঙা গ্রামের ত্রাস। কিন্তু এই এখন চোখের সামনে যা দেখল তাতে মিস্টার জোয়ারদারের এতদিনের অর্জন করা জ্ঞান বিজ্ঞান চর্চা সব ধূলিসাৎ হয়ে গেল মুহূর্তে। তারই চোখের সামনে নিমেষের মধ্যে একটা জলজ্যান্ত মানুষ বদলে গেল ওই ভয়ানক জন্তুতে। জন্তুটা এবার এক লাফে জোয়ারদারের শরীরের ওপর ঝাঁপিয়ে পড়তেই যাবে। ঠিক সেই সময় শিবেন দলুয়ের এক মোক্ষম টানে জোয়ারদার এবং সে পিছনে সরে আসতে গিয়ে পাশের দেওয়ালের ওপর আছড়ে পড়ল দুইজনে। আর সঙ্গে সঙ্গে দেওয়ালের সেই অংশটা খুলে গিয়ে হুড়মুড় করে অন্ধকারের মধ্যে গড়িয়ে গেল দুটো শরীর। কি মিস্টার জোয়ারদার, আর কতক্ষণ পড়ে থাকবেন? আরে উঠুন উঠুন, আপনারা যে পরম সৌভাগ্যবান। এক মহৎ উদ্দেশ্য সাধনে আপনাদের চয়ন করা হয়েছে। সেই উদ্দেশ্যটা কি কি করা হবে আপনাদেরকে নিয়ে, এই ব্যাপারগুলো একটু জেনে বুঝে নেবেন না? উঠে পড়ুন দেখি চট করে। খুব আবছাভাবে শব্দগুলো কানে যায় মিস্টার জোয়ারদারের। সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার সময় মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফিরতেই পুনরায় পরিস্থিতির ভয়াবহতাটা অনুভব করতে পারল। সেই সাথেই এবার নিজেকে আবিষ্কার করল একটা অদ্ভুত ঘরের মধ্যে। চারপাশে মাথা ঘোরাতেই দেখল সারা ঘরে একটা আবছায়া হলদেটে আলো। সেই আলোতেই সবার আগে যেটা নজরে পড়ার সেটা হলো ঘরের গোটা সিলিং জুড়ে একটা গুল্ম গাছ লতিয়ে লতিয়ে পুরো সিলিংটাকে ঢেকে নিয়েছে। সেই গাছেরই কয়েকটা লতানো শাখা প্রশাখা যেন হাত বাড়ানোর ভঙ্গিতে নিচের দিকে নেমে এসেছে। আর সেই লতানো শাখাগুলোর মাথায় ছুঁচলো একটা করে কাঁটা। হলদেটে আলোয় গাছটাকে কালচে দেখালেও আসলে সেটার রং কালচে লাল। ঘরের মধ্যে আরও এদিক ওদিক অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টেবিলের ওপর একটা বড় বিকার গাঢ় লাল রঙের তরলে ভরা। তার থেকেই একটা কাচের নল বেরিয়ে যুক্ত হয়েছে পাশের আর একটা বিকারের সাথে, যেটা আবার জ্বলন্ত বার্নারের ওপর চাপানো, এবং এই দ্বিতীয় বিকারের ভেতরের মিশ্রণটা টকবক করে ফুটছে। তার মানে এটা একটা গবেষণা কেন্দ্র। এবার মিস্টার জোয়ারদার ডান পাশে তাকাতেই নজরে এলো নিথরভাবে পড়ে রয়েছে শিবেন। স্বভাবতই তার দিকে হাতটা বাড়াতে গিয়ে এইবার টের পেল তার নিজের হাত পা তো বাঁধা। এতক্ষণ ঘরটা দেখায় এতটাই মশগুল ছিল যে এই ব্যাপারটাই বুঝতে পারেনি। পুনরায় সামনে তাকাতেই ঠিক তার সামনেই, তার থেকে কয়েক হাত তফাতে, মুখ ভরা শয়তানি হাসি নিয়ে তারই দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে গিরি কবিরাজ। শিবেন্দুলুয়ের টুটি ছিঁড়ে সেদিনই মারতে পারতাম, কিন্তু ওকে কেন বাঁচিয়ে রাখলাম জানিস? ওর ওই রকম সাহসের জন্য, ওর রক্তের তেজের জন্য। ঠিক করলাম মহেন্দ্রক্ষণে ওর রক্তের ব্যবহার করব। এই একটু আগেই এই লোকটাই জোয়ারদারের চোখের সামনে কিভাবে শেয়ালে পরিণত হয়ে গিয়েছিল, আর সে আবার এখন তার সামনে দিব্যি মানুষ সেজে দাঁড়িয়ে কথা বলছে স্বাভাবিকভাবে।
কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারে না জোয়ারদার। সবটাই তার কাছে একটা জটিল দুঃস্বপ্নের মতো মনে হয়। ওদিকে গিরি কবিরাজ যেন তার মনের প্রশ্নগুলো বুঝে নিয়েছে। সে একই রকম ভাবে বলল, কি ভাবছিস? একটু আগে তোদেরকে আমার যে অলৌকিক ক্ষমতা দেখালাম, সেটা তোদের তথাকথিত শিক্ষা মানতে পারছে না বল? হ্যাঁ, মনে হচ্ছে যা দেখলি সবটাই স্বপ্ন। এতদিন ধরে গ্রামের বুকে যে তাণ্ডব চালিয়ে একটু একটু করে গ্রামের ত্রাস হয়ে উঠেছে, সেটা আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি, এই গিরি কবিরাজ। আকাট মূর্খগুলো আমাকে দাম দিত না। সব কটাকে আমি আমার এই পায়ের কাছে যদি না বসাতে পেরেছি। আতঙ্কে কাঠ হয়ে সব শুনে চলেছে জোয়ারদার। যদিও সে ছাড়া তার আর কিছুই করার ক্ষমতা এই মুহূর্তে নেই। ওদিকে ঘরময় পায়চারি করতে করতে বলে যাচ্ছে গিরি কবিরাজ, অনেক অধ্যাবসা, অনেক সাধনার ফলে আমার এই শক্তি অর্জন। মহাশক্তিশালী পরম পরাক্রমী শয়তান আমার সাধনায় তুষ্ট হয়ে আমাকে এই শক্তি দান করেছে, আর আমি তার ক্ষমতায় বলীয়ান হয়ে লক্ষ্যের দিকে এগোচ্ছি খুব দ্রুত পথে। সবই ঠিকঠাক চলছিল, আমি আমার লক্ষ্যের খুব কাছে পৌঁছেও গিয়েছি। আর মাত্র দুটো মানুষের রক্ত হলেই সম্পূর্ণ হবে আমার মিশ্রণ তৈরি। বানিয়ে ফেলবো সেই মহা ঔষধি, কর্কট রোগের প্রতিষেধক। তারপরে দেশের কত গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেব, বাঁচাবো মুমূর্ষ রোগীর প্রাণ। এই দেশের সবাই তখন আমায় ভগবান মানবে, মাথায় করে রাখবে। কি এসব ভাবছিস নাকি তুই? ভগবান হতে আমি চাই না, আমি শয়তান হতে চাই। ওই ঔষধের বিদেশের বাজারে কত দাম হবে ভাবতে পারছিস? আর আমার নাম থাকবে সবার মুখে মুখে। এতক্ষণে যেন জোয়ারদারের মুখ দিয়ে কথা বেরোয়, মানুষকে বাঁচানোর জন্য তুমি এভাবে মানুষ মারছো? ছি ছি কবিরাজ, ছি ছি। কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি এত নিচে নেমে গেলে? খুব শান্ত গলায় গিরি কবিরাজ বলে, সংসারের নিয়মটা বোধহয় তুই জানিস না। চুনোপুটিগুলোকে মেরেই তো রাঘব বোয়ালরা বাঁচবে আগামী দিনে, আর আমি কেবল সেই চুনোপুটিদেরকেই মারছি। চোখ মেলে দেখ চারপাশে, দেখছিস আমার গবেষণার নিদর্শন? দেখছিস ঘর জুড়ে এই যে গাছটাকে দেখছিস, এর প্রিয় খাদ্য কি জানিস? রক্ত। পশু পাখি প্রাণীর রক্ত, তবে আমি একে খাইয়েছি মানুষের রক্ত দিনের পর দিন। তুই তো জানিস না, মানুষের রক্তের গুণাবলী বাকি সমস্ত প্রাণীর রক্তের থেকে বেশি, স্বাদও বেশি। আর তাই তো দেখ, এই গাছের কি বিশাল ব্যাপ্তি। এই গাছটাই যে আমার তৈরি প্রতিষেধকের মূল উপাদান। তাছাড়া মানুষের শক্তের স্বাদ সে যে গ্রহণ করে সেই জানে। দুহাত প্রসারিত করে অট্ট হাসিতে ফেটে পড়ল গিরি কবিরাজ। এই লোকটাকেই প্রথম দেখায় বেশ গোবেচারা গোছের মনে হয়েছিল মিস্টার জোয়ারদারের, আর তাতেই ভুলটা করে ফেলেছে সে। এখন ভয়ানক বিপদ তার সামনে, কিন্তু তার করণীয় কি? এর হাত থেকে সে বাঁচবে কি করে? আর সে যদি এখান থেকে বেঁচে না বেরোতে পারে, তাহলে এই শয়তানের মুখোশ খোলার মতো আর কেউ যে থাকবে না। নরকের পিশাচটা মানুষের ভিড়ে মিশে
তিলে তিলে মানুষকে শেষ করে যাবে। মিস্টার জোয়ারদার এদিক ওদিক চাইতে থাকে। ওই যে দূরে পড়ে রয়েছে তার বন্দুকটা, একেবারে তার নাগালের বাইরে। শিবেন তখনও অচেতন। গিরি কবিরাজ এবার তার সামনে এসে দাঁড়ালো। তুই তো অর্থবান মানুষ, তবুও তুই যে কেন এই আকাট মূর্খগুলোকে উজিয়ে সাহায্য করতে এলি বুঝলাম না। তবে কত বোকা তুই, হ্যাঁ কত বোকা, সহজে আমার ফাঁদে পা দিলি। আর দেখ দেখ, তোর জন্য এই শিবেনকে মারতে আমার এতটুকু ঝক্কি পোয়াতে হবে না। সেদিনও আমার চোখে ছুরি গেঁথে ভেবেছিল আমাকে হারাতে পারবে, মূর্খ। হঠাৎই সেই রাতের ঘটনাটা মনে পড়ে গেল তার। সত্যি তো, সেদিন তো ওই স্থানে সেও উপস্থিত ছিল, নিজে চোখে দেখেছে ওই জন্তুটা ডান চোখে শিবেনের ছোড়ার আঘাতে গভীর ক্ষত হয়ে গিয়েছিল। আর তারপরেই শিবেনকে ছেড়ে অন্ধকারে মিলিয়ে গিয়েছিল সে। আবারও যেন জোয়ারদারের মনের ভাবটা বুঝতে পারল গিরি। সেদিন সেই আঘাত ওই শেয়ালের চোখে হয়েছিল, তার মানে আঘাতের চিহ্ন এই আমার চোখে থাকা উচিত। কি এইটাই ভাবছিস, তাই তো? জোয়ারদার বুঝতে পারে লোকটা কেবল রূপ পরিবর্তনই নয়, আর অনেক ক্ষমতাই অর্জন করেছে। দেখ তবে। গিরি কবিরাজ এবার তার জামার ভেতর থেকে একটা ছুরি বার করল। তারপর সেটাকে একবার জোয়ারদারের চোখের সামনে নাচিয়ে হঠাৎ সেটা বসিয়ে দিল নিজের চোখের ওপর। তারপরে ছুরি ধরে টেনে চোখটা মাঝখান থেকে চিরে দুই ভাগ করে দিল। আকস্মিক এমন একটা দৃশ্য চাক্ষুষ করে মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এসেছে জোয়ারদারের। তবে বিস্ময়ের তখনও বাকি ছিল। বিস্ফারিত নেত্রে দেখে চলল জোয়ারদার গিরি কবিরাজের সদ্য চিরে যাওয়া চোখটা দ্রুত নিজে থেকেই জোড়া লেগে যাচ্ছে। দেখতে দেখতে 1 মিনিটের মধ্যে সেটা একেবারে আগের মতো অক্ষত হয়ে গেল। বিশ্রীভাবে তখনও হেসে চলেছে জোয়ারদার। আজ এই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকবে তোদের দুই মরদেহ, কারণ আমার প্রস্তুত ওই মিশ্রণের অন্তিম উপাদানের যোগান দিবি তোরা। এবার সেই হাসির শব্দ ধীরে ধীরে বদলে যাচ্ছে, একটু একটু করে ফেটে ছিঁড়ে যাচ্ছে পোশাক। অদ্ভুত ভঙ্গিতে গিরি কবিরাজ এবার বসে পড়ল মাটিতে। মিস্টার জোয়ারদারের কেবল অসহায় দৃষ্টিতে দেখে চলা ছাড়া আর যে কিছুই করার নেই। এই ভয়ানক শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠবে না, এই চিন্তা তার চেতনায় ঠাঁই মেরে নিয়েছে। তাই কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, নিশ্চিত মৃত্যু তার চোখের সামনে। ওদিকে ধীরে ধীরে আবারও গিরি কবিরাজের দেহটা বদলে গিয়েছে, পরিণত হয়েছে সেই হিংস্র সাপদে। শোনা যাচ্ছে চাপা ঘর ঘর শব্দ। জন্তুটা একবার তার সবজেটে চোখ দিয়ে জোয়ারদারকে দেখে এগিয়ে গেল শিবেনের নিথর হয়ে পড়ে থাকা দেহের কাছে। চিত হয়ে থাকা দেহের উপর উঠে দাঁড়ালো সেই বিভীষিকা। তারপর সেখান থেকে আরও একবার চাইল জোয়ারদারের দিকে। জন্তুটার মুখে যেন খেলছে ব্যঙ্গের হাসি। পুনরায় মুখ ঘুরিয়ে এবার সে প্রস্তুত হচ্ছে শিবেনের কণ্ঠনালী লক্ষ্য করে কামড় বসাতে। তবে মুখটা সেই বরাবর নামিয়ে আনতে গিয়েও কেন যেন থেমে গেল প্রাণীটা। বাতাসে নাক তুলে কিছু একটা শোকার চেষ্টা করল। এমন সময় হঠাৎ প্রবলভাবে কেঁপে উঠল বাড়িটা। বন্ধ ঘরের ভেতর থেকেও মিস্টার জোয়ারদার অনুভব করতে পারল বাইরে শোঁ শোঁ শব্দে বাতাস বইতে আরম্ভ করেছে। এতক্ষণ ঘরের মধ্যে যে হলদেটে আলোটা জ্বলছিল সেটা এখন কাঁপছে। মিস্টার জোয়ারদারও ততক্ষণে বুঝতে পারছে না কি হচ্ছে। এবার তার নজর গেল ঘরময় বেড়ে ওঠা ওই রক্তগুল্মের গাছটির প্রতিটি পাতা
প্রতিটি শাখার মধ্যে ধিকি ধিকি করে জ্বলতে আরম্ভ করেছে একটা লাল রঙের রশ্মি। আগ্নেয়গিরির জ্বালা মুখ দিয়ে ভিতরে চাইলে ম্যাগমার যে রূপ দেখা যায়, এ যেন কতটা সেই রকম। শুধু তাই নয়, বন্ধ ঘরের মধ্যে এতটুকু বাতাস নেই, তবু ওই রক্তগুল্মের ঝুলন্ত শাখা প্রশাখাগুলো সাপের হিল হিলে জিভের মতো কেমন যেন দুলছে, আর প্রত্যেক দুলুনিতে উঁচিয়ে উঠছে ঝুলন্ত শাখাগুলোর মাথায় থাকা সেই তীক্ষ্ণ কাঁটাগুলো। তাদের মধ্যেও দগদগ করছে লালচে রংটা, আর তারই জন্য গোটা ঘরে ছড়িয়ে পড়েছে একটা লালচে আভা। ওদিকে পিশাচরূপী গিরি কবিরাজ এহেন কাণ্ড দেখে শিবেনের বুক থেকে নেমে সামনের সে ডেস্কটার সামনে গিয়ে দাঁড়িয়েছে। সেও যে বিস্মিত সেটা তার হাবে ভাবেই বোঝা যাচ্ছে। এদিকে রক্তগুল্মর ভেতরের আলোর ধিকধিকানি আরো বাড়ল। দ্রুত হলো তার শাখা প্রশাখার নড়াচড়া। জন্তুটা এবার ঘুরে দাঁড়ালো জোয়ারদারের দিকে। কিছু একটা অনুভব করতে পেরেছে সে। তাকে এবার দ্রুত কাজ সারতে হবে। মুখ খিঁচিয়ে সদন্ত দুটো বার করল সে। তারপর শরীরটাকে ছোট করে উদ্যত হলো জোয়ারদারের ঘাড়ে লাফিয়ে পড়তে। জোয়ারদারও বুঝল তার চরম মুহূর্ত আগত। পিশাচটা এবার তার টুটি ছিঁড়ে আকণ্ঠ রক্ত পান করবে। ভয়ে আড়ষ্ট হয়ে গেল সে। এখন কেবল চোখটাই বন্ধ করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। তাই করল। কালো শেয়ালটা ততক্ষণে লাফ দিয়েছে। তবে এবার হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড ঘটল। চোখের নিমেষে ঝুলতে থাকা রক্তগুল্মের শাখাগুলো সব একসাথে উঁচিয়ে উঠল, আর পর মুহূর্তেই তাদের ধারালো কাঁটা শূন্যে লাফিয়ে ওঠা পিশাচটার দেহের ইতি উতি ছো মেরে বিঁধে যেতে থাকলো একের পর এক। শূন্যেই আটকা পড়ল ওই কালো শেয়ালটার অত বড় শরীরটা। চারপাশ থেকে মুহূর্তে এগিয়ে এলো আরো শাখা প্রশাখা। দ্রুত বেগে এসে একে একে মিথ্যে থাকলো প্রাণীটার চোখে মুখে গায়ে পেটে পিঠে। যন্ত্রণায় চিৎকার করে উঠল সেটা। কলে পড়া ইঁদুরের মতো ছটফট করতে লাগলো শূন্যে। যতই ছটফট করলো ততই আরো আরো অসংখ্য রক্তগুল্মের শাখা এক মরণ নাক পাশে বেঁধে ফেলতে থাকলো ওই পিশাচরূপী গিরি কবিরাজকে। ওদিকে চোখ খুলে পিশাচটার এহেন অবস্থা দেখে জোয়ারদার তো হতবাক। বিস্ময়ের এক একটা মুহূর্ত যেন তার আগের মুহূর্তের সাথে পাল্লা দিয়ে আরো ভয়ানক আরো ভয়াবহ হওয়ার চেষ্টা করছে। সমস্ত দৃশ্য চাক্ষুষ করে জোয়ারদারের স্নায়ু লড়ে যাচ্ছে কোনো ক্রমে। সে দেখল ওই সরু সরু গুল্ম শাখাগুলোয় কি অপরিসীম শক্তি ধরে। ওই অত বড় জন্তুটাকে এখনো শূন্যে ধরে রেখেছে সেগুলো। আর যে শাখাগুলো কাঁটা সহ পিশাচটির গায়ে বিঁধেছে সেগুলোই খুব দ্রুত শুষে নিচ্ছে পিশাচের দেহের রক্ত। শাখাগুলোর ভেতর দিয়ে রক্তের দ্রুত প্রবাহ লক্ষ্য করতে পারে জোয়ারদার। আবারও ঘটল একটা অদ্ভুত কাণ্ড। হঠাৎ জোয়ারদার অনুভব করতে পারল তার হাত পায়ের বাঁধন আলগা হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এসব ভাববার সময় তখন আর তার কাছে নেই। সে শরীরের অবশিষ্ট শক্তি একত্রিত করে কোনো ক্রমে উঠে দাঁড়ালো। তারপর প্রথমেই খানিক তফাতে পড়ে থাকা বন্দুকটা তুলে নিল হাতে। এতটুকু সময় নষ্ট না করে লক্ষ্য স্থির করে গুলি ছুড়ল। তবে সেটা গিরি কবিরাজের ওই পৈশাচিক দেহে না লেগে সেই বিকারগুলোর একটাই বিঁধে ভেঙে চুরমার হয়ে গেল। ছড়িয়ে পড়ল মিশ্রণ। আবারও চেষ্টা করলো জোয়ারদার। বাম হাতের উপর বন্দুকটাকে রেখে ডান হাত দিয়ে গুলি ছুড়ল। গুলিটা এবার গিয়ে বিঁধল শূন্যে রক্তগুল্মের নাক পাশে আটকে থাকা ওই পিশাচের দেহে। ততক্ষণে পিশাচটার মরণ চিৎকার
ক্রমে ক্ষীণ হয়ে আসছে। এদিক ওদিক থেকে আরো অনেকগুলো শাখা এগিয়ে এসে ইতিমধ্যেই প্রায় সমস্ত রক্ত শুষে নিয়েছে তার। শয়তান হতে চাস না তুই, মর মর এবার তুই। এভাবেই তোদের মতো নরকের কীটদের মরা উচিত, মর। মিস্টার জোয়ারদার এবার অনেক কষ্টে শিবেন দলুয়ের দেহটা তোলে, তারপর টানতে টানতে কোনো ক্রমে বাংলোর বাইরে বেরিয়ে আসে। ভোরের আলো ফুটেছে সবে, তবে জঙ্গলে সেই ক্ষীণ আলো তখনও প্রবেশ করতে পারেনি। জোয়ারদার আর পারল না, এবার তার স্নায়ুগুলো বিকল হয়ে যায়। ঘাস জমির উপর এলিয়ে পড়ে দুটো দেহ। ওদিকে গিরি কবিরাজের গবেষণাগারে কিভাবে যেন আগুন ধরে গেল। ধীরে ধীরে সে আগুন ছড়িয়ে গেল সম্পূর্ণ বাড়িতে। একটা সময় সেই সর্বগ্রাসী আগুন পুরো বাংলোটাকে নিজের পেটের মধ্যে পুড়ে ফেলে। মাস তিনেক পরের ঘটনা। সেই বিভীষিকাময় রাতের পর মিস্টার জোয়ারদারের সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল। এর মধ্যে কাঁকনভাঙা গ্রামের আর কোনো খোঁজ খবর সে নেয়নি। এখন অনেকটাই সুস্থ সে। এমনই একদিন বাড়ির বাইরের দালানের ইজি চেয়ারটায় বসে আছে। এমন সময় তার নামে একটা চিঠি আসে। চেয়ার ছেড়ে ওঠে, সই করে পিয়নের থেকে চিঠিটা নিয়ে তাতে চোখ রাখতেই মনের ভেতরটা কেমন খচখচ করে ওঠে। চিঠিটা পাঠিয়েছে কাঁকনভাঙা গ্রামের বৃদ্ধ মোড়ল। খাম খুলে পড়তে আরম্ভ করে। কয়েক লাইন নিয়ম মাফিক কুশল প্রদানের পর আসল লাইনে চোখ যেতেই মিস্টার জোয়ারদারের বুকের ভেতরটা ধক করে ওঠে। গত শনিবার শিবেন্দুলি মারা গিয়েছে। তার টুটি ছেঁড়া লাশটা পাওয়া গিয়েছে গ্রামের দক্ষিণ দিকের জঙ্গলের ধারে। আপনারা শুনছিলেন রতন চক্রবর্তীর কাহিনী লালসা। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। গল্পে শিবেন দলুইয়ের চরিত্রে অরিন্দম, শিবেন দলুইয়ের বউয়ের ভূমিকায় রিনি, নাসিফার মা শাম্মা, সাধু বাবা দেবাঞ্জন, মিস্টার জোয়ারদারের চরিত্রে সুজন, মিলির ভূমিকায় সুতনুকা। গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি অয়ন। আজকের গল্পের পর্ব পরিচালনায় এবং পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন, সাউন্ড এডিটিংয়ে সুতনুকা এবং অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।